যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সামনে মার্কিন বিনিয়োগ বাড়বে আশা প্রেস সচিবের। আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ কেন পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরো বাড়বে, কমবে না। বিমস্টেক সম্মেলনের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বাংলাদেশের জন্য, বলছেন বিশ্লেষকরা। উন্নয়নের উদ্যোগ এবং চুক্তিগুলো দৃশ্যমান করার তাগিদ। ঘরোয়া আয়োজনে রঙিন যমুনা টেলিভিশনের 11 বছরের পথ চলা, জনতার পাশে থেকে সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়। পৃথিবীর কোনো বিপ্লবে কোনো একক মিডিয়া সঙ্গী হয়েছে কিনা কিংবা কারোর জন্য স্লোগান দিয়েছে কিনা আমার একটু জানা নেই, আমি শুনি। এগুলোকেই আমরা মনে করি আমাদের জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমরা আসলে এই ভালোবাসাগুলো পেয়ে ভীষণ আপ্লুত। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন ইতিমধ্যে। যেমনটি প্রথম শিরোনামে জানালাম, যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই বৈঠকে অংশ নিয়েছেন উপদেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। বৈঠকের আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ট্যারিফ বৃদ্ধি নিয়ে দুপুরে ব্যবসায়িক নেতাদের সাথে বৈঠক করেছে বৈদেশিক বিনিয়োগ কর্তৃপক্ষ। তাদের সুপারিশ ও পরবর্তী করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারাও বৈঠক করছেন। এর আগে বাংলাদেশ সহ 185টি দেশের পণ্য রফতানিতে নতুন করে বাড়তি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি পণ্যে এই হার নির্ধারণ করা হয়েছে 37%, যা এতদিন 15% ছিল। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হয়েছে প্রায় $8.5 বিলিয়ন মতো। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন, খোঁজখবর রাখছেন এই বিষয়ে। আমরা একটু দেখে আসতে চাই মনিরের কাছে কি আপডেট আছে। মনির, এই আলোচনা এখন কোন পর্যায়ে, বিষয়ে কিছু বিস্তারিত জানা গেল কিনা জানাবেন। যে একদম শেষ পর্যায়ে আলোচনা, কিছুক্ষণ পরে হয়তো আমরা এই সরকারের পক্ষ থেকে এবং এই যে আজকে যারা ছিলেন বৈঠকে তারা কি বলেছেন এবং প্রধান উপদেষ্টার কথার মাধ্যমে নিশ্চয়ই শেষ হয়েছে এবং সেখানে কি আসলো সেই বিষয়টা আমরা জানতে পারবো। এবং প্রধান উপদেষ্টা নিজেই নিশ্চয়ই ছবিতেও আপনারা দর্শকও দেখেছে একটু আগে, এখনও হয়তো দেখতে পাচ্ছে যে হয়তো প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন, অর্থ উপদেষ্টা, এছাড়া বাণিজ্য উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত খলিলুর রহমান, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব তিনি ছিলেন, এবং এছাড়া বেসরকারি বিনিয়োগ কর্তৃপক্ষ যারা এদের আছে, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ছিলেন, এবং এছাড়া বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ সাত্তার জাইদি তিনি ছিলেন। এই আজকের যে একটু আগের যে বৈঠকটি হলো, সেই বৈঠকের আসলে এই যে প্রসঙ্গটি, যেটা যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাড়ানো ইস্যুতে, এই প্রসঙ্গে আজকে দুটো বৈঠক হয়েছে। আজকে একটা হচ্ছে দুপুরে প্রায় 3.5 ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয়েছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, তারা ব্যবসায়িক নেতাদের সাথে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই যে ট্যারিফ বাড়ানো 15% থেকে 37% করা হলো, যেটার উপর বেশি প্রভাব পড়বে সেটি হচ্ছে তৈরি পোশাক খাত, যেটি বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে। তো সেই তৈরি পোশাক খাতের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে স্কয়ার গ্রুপ এবং স্কয়ার গ্রুপের মতো আরও বেশ কয়েকটি বড় বড় গ্রুপ যারা আছেন বা তৈরি পোশাক খাতের রপ্তানিকারক যারা আছেন, ব্যবসায়ী, তাদের সাথে বসা হয়েছিল সরকারের পক্ষ থেকে। তাদের কাছ থেকে কথা শোনা হয়েছে। সেই কথাগুলো, সেই মেসেজটা আজকে প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেছেন আশিক চৌধুরী এবং এই যে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এরপরে এই অন্যান্য অর্থ উপদেষ্টা, আপনি জানেন যে তিনিও একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, এবং এই সরকারেও উপদেষ্টাদের মধ্যেও আছেন এবং অন্যান্য সচিব পর্যায়ের বিভিন্ন আছেন, তারা কিন্তু এই অর্থনীতি বিষয়ে ব্যাপক বিশেষজ্ঞ। এবং এছাড়াও
প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনিও কিন্তু অর্থনীতির শিক্ষক, তিনি অর্থনীতির উপরে সারা জীবন কাজ করেছেন। সুতরাং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা কোনো বিষয় হবে না, বাংলাদেশ সরকার এমন একটা বিষয় বা এমন সিদ্ধান্ত নেবে যাতে করে কোনো সমস্যা তো হবেই না, সামনের দিনে যুক্তরাষ্ট্রের ব্যবসা সামনের দিনে আরও বাড়বে, এই নিয়ে কথা বলা হয়েছিল। তো আমি বলছিলাম যে একটু আগে যে শেষ হয়ে গেছে, বৈঠক শেষ হয়ে গেছে এবং কী কী সিদ্ধান্ত হলো আমরা দেখছি যে শফিকুল আলম যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ দূত খলিলুর রহমান, এছাড়া বাণিজ্য উপদেষ্টা বশির সাহেব রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের এনবিআর চেয়ারম্যান রয়েছেন, বিডা বেসরকারি বিনিয়োগ কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান রয়েছেন লুৎফে সিদ্দিকী, তিনিও সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্তা ব্যক্তি, তারা সাংবাদিকদের সামনে কথা বলবেন, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বৈঠক শেষ করে তারা এসেছেন। এরই মধ্যে সেটি দেখতে পাচ্ছেন দর্শক। কিছুক্ষণের মধ্যে আমরা জানবো যে এই যে একটা ডামাডোল চললো ডোনাল্ড ট্রাম্পের একটা সিদ্ধান্তের ব্যাপারে, তো সেই ডামাডোলটা বা সেইটা নিয়ে আলোচনা সরকারের পক্ষ থেকে কি বার্তা যাচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র সরকারের সাথে এটা নিয়ে একটা নেগোসিয়েশন হবে। কি সেই নেগোসিয়েশন, আমরা যাচ্ছি সেটাতে। হ্যাঁ মনির, আমরা দেখছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমার সহকর্মী মনিরুল ইসলাম দেখাচ্ছিলেন। মাত্রই দর্শক আপনাদের যেমনটি বললাম একটি বৈঠকের কথা, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নির্ধারকদের সাথে যে বৈঠক প্রধান উপদেষ্টা সেটি শেষ হয়েছে। প্রেস উইং শফিকুল আলম কথা বলছেন দেখতে পাচ্ছি আমরা, তাদের পক্ষ থেকে একটি ব্রিফিং চলছে, আমরা শুনতে চাই। আমাদের কমার্স অ্যাডভাইজার বশিরউদ্দিন ভাই কথা বলবেন, সেই বশিরউদ্দিন, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিবেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অফ দি চিফ অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। একটু আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ধার্য করেছে সে সম্পর্কে আলোচনা করেছি। এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছিলেন এবং সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করিয়ে নেব। সুতরাং এইখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছুই নেই, আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। বশিরউদ্দিন সাহেবকে আমি ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডক্টর খলিলের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর খলিলুর রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী, আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে 10% এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি, এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছেন। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই
যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য, এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে, ইনক্লুডিং আমাদের এমবেসি ইন আমেরিকা এবং আমেরিকান এমবেসি ইন বাংলাদেশ, আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি। আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। সবাইকে ধন্যবাদ। আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য একটা দিন হচ্ছে যে আমাদের রপ্তানি বাড়ানোর কথা আমরা আগে চলে যাচ্ছি, রপ্তানি যদি বাড়ে ওদিক থেকে ইম্পোর্ট যদি আমাদের আবার সেই মাত্রা যদি না বাড়ে তাহলে কমবে না, আর এটা তো রাতারাতি কোনো কিছু হবে না। তাহলে এইটা আসলে কীভাবে এই উইনিং সিচুয়েশনটা হবে, ওদেরও লাভ হবে আমাদেরও রপ্তানি বাড়বে, কমিটিটা ধরে রাখা কীভাবে সম্ভব হয় বলে মনে করেন? আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে, এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন, যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো, আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ, এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি, প্রায় 4 মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে। এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের, এবং আমরা শিল্প পণ্য আমদানি করি, শিল্প যন্ত্রাংশ আমদানি করি, এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি। সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি। সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। প্লাস আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে, সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস, মানে হাউ ডু ইউ সে রেগুলেটরিজ ইন বেঙ্গলি, মানে আচ্ছা, রেগুলেটরি যে অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমরা বাণিজ্য ঘাটতি কমাবো। সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব। যেমন জ্বালানি পণ্য, আমরা বিশ্বের হয়তোবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি, বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না, সে যে পণ্যই হোক। সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে। আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন, এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন, প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য। অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো। আমাদের তো পোশাক সব থেকে বেশি রপ্তানি হয় হচ্ছে যুক্তরাষ্ট্রে, বড় বাজার।
অ্যাজ এ সিঙ্গেল মার্কেট সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে। তো আমাদের এই যে শুল্ক আরোপের ফলে কিন্তু পোশাকের তৈরি পোশাকের বাজারে একটু ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাকে। তো সেই জায়গায় আমাদের আপনারা কোনো বাড়তি কোনো চিন্তাভাবনা করছেন কিনা? আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। আমরা অনেক আগে থেকেই আমাদের আজকের মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে কোনো চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা এই বিষয়টা। আপনাকে ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনাতে, এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানোর তা না, আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক, সামগ্রিকভাবে বৃদ্ধি পাক। সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই। যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো। সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে, করে আমরা এবার একবার করে দিয়েছি। সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে। সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান, ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো। সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা, অন্য অনেকের আগেই দেখেছি। দেখুন, আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি, তারা অত্যন্ত উৎসাহিত হয়ে তারা নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি হোয়াইট হাউসে বসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি। তারা জানেন জিনিস। সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বজ্রপাত হলো আমরা রিয়্যাক্ট করছি, তা নয়। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছেন। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সহায়তা। ডকুমেন্টের কিছু নাই, 24 আওয়ার্সের মধ্যে ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া একটা ডকুমেন্ট চিঠি দিয়েছে যেটা সবার কাছেই অ্যাভেলেবেল, বাট আমাদের গভর্নমেন্টকে এরকম ডকুমেন্টের কিছু নেই। তো আসলে কি আমরা দেরিতে রেসপন্ড করছি কিনা? আপনি যেটা বললেন থ্যাংক ইউ সো মাচ, যেটা আমরা আপডেটেড হলাম, বাট এটা কিন্তু আসলে ওয়েল সার্কুলেটেড না যে আসলে আমরা ফেব্রুয়ারি থেকে ডিসকাশন শুরু
কাজে আপনাকে এটা বলে দিচ্ছি, সব কিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, এটা আমি সবসময় বলি। আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি, আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আরব কী হচ্ছে, তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাব। এটা আপনাদেরকেও বুঝতে হবে, এটা জাতীয় স্বার্থের ব্যাপার। হ্যাঁ, এটা যারা আছে না ঠিক আছে, আপনাদের এখানে যারা আছে তারা সরকারি তথ্যের মালিক। আমরা জানি যে সবথেকে কনসার্ন যারা, তারা হচ্ছে তৈরি পোশাক শিল্পের মালিক, যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, তাদের সাথে আপনারা বসেছেন, তারা কি বলে? তাদের কথা আমরা খুব ভালো করে জানি, তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তুমি বলবে কি? তারা তো কোনোভাবে আমাদের প্রতিপক্ষ নয়। Why are you asking this question? আমরা তো তাদের জন্যই কাজ করছি। এটা নিয়ে প্রায় 4 ঘন্টা আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান উনি কথা বলেছেন, এটার উপর উনি আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আপনারা মানে যেই পয়েন্ট থেকে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সপোর্ট যে বাস্কেট, সেই বাস্কেটে রাখে $8 বিলিয়ন, তার মধ্যে $7 বিলিয়ন হচ্ছে গিয়ে তৈরি পোশাক শিল্প, আর $500 বিলিয়ন মধ্যে আছে চামড়া, আর তার বাইরে আছে প্লাস্টিক, আর আরো কিছু এডিশনাল। তো আমরা এই প্রত্যেকটা সেক্টরের পার্টিসিপেশন নিয়ে আজকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে আমাদের সাথে বসছে, আমাদের কনসার্ন গুলো শুনেছি, ওনাদের সাজেশন গুলো শুনেছি। অ্যাজ ইউ ক্যান ইমাজিন যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট, প্রত্যেকে একটা ডিফারেন্ট সাজেশন দিচ্ছেন, আমাদের অ্যাকশন নেওয়া উচিত, আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্ট যেতে হবে এবং ডিসিশন পয়েন্টে যেতে হবে। তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসেছি, আমাদের প্রধান উপদেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছেন। আমাদের কিন্তু অফিসিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএ যে অ্যানাউন্সমেন্টটা ছিল, অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল যে 9 তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে। সো আমাদের হাতে সময় আছে, আমাদেরকে একেবারে নিজের রিঅ্যাকশন হিসেবে নেক্সট 15 মিনিটের মধ্যে একটা চিঠি ইস্যু করে ফেলতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তো আমরা যদি মনে করি যে এখন থেকে 9 তারিখের মধ্যে আমরা একটা সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস করতে পারবো, সেই প্রোগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্টটাতে আসতে চাই। আমরা এই জন্যই বলছি যে আমাদের সবকিছু পাবলিক ডোমেইনে আমরা হয়তো শেয়ার করি না, কিন্তু আসলে কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, সেই যোগাযোগের ভিত্তি করে আমরা ফাইনাল একটা অ্যাকশনের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবো। বাট দ্যাট উইল বি ড্রিভেন বাই আগামী 1-2 দিন যে কনভারসেশনগুলো আমাদের সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে, সেগুলোর উপর বেসিস করে। তো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং ওনাদের কথাগুলোকে আমরা ডেফিনেটলি অ্যাকাউন্টে নিয়েই ফাইনাল একটা ডিসিশনে যাওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। সব না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি, আমরা যে $2.2 বিলিয়ন ইম্পোর্ট করি, এটার উপরে আরোপিত শুল্ক 3/4 কম। 74%-এর তথ্যটা সঠিক নয়, বাট আমার মনে হয় যেটা আপনি ব্যাখ্যা করেন। এটা ওরা যেভাবে ক্যালকুলেট করেছে তাহলে ওদের সাথে আমাদের যেটা ট্রেড সারপ্লাস as a percentage of total trade, একটা সিম্পল পার্সেন্টেজ হলো এই 71%। এটা মানে না যে এত অ্যামাউন্টের ডিউটি আমাদের আছে। এটার সাথে একটু যদি অ্যাড করি, আমাদের রেসপন্স শুধু ডিউটি বা শুধু ডেফিসিটের ব্যাপারেই না। ওদের যে একটা রিপোর্ট আসছিল 1 সপ্তাহ আগে, USTR রিপোর্ট, ওখানে এটা 300 পৃষ্ঠার একটা বড় বই, তার মধ্যে বাংলাদেশ নিয়ে যে চ্যাপ্টারটা ছিল ওখানে 3টা বিষয় ওরা মেনশন করে। একটা হলো কাস্টমস অ্যান্ড ডিউটিস, একটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট, আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস। এই 3টাতেই আমাদের যেটা সংস্কার করছে, আমরা যেটা আমাদের রেগুলেটরি এজেন্ডা, রিফর্ম এজেন্ডা, এই 3টা একেবারে মিলে যায়। তো এই জন্য এটাও থাকবে আমাদের পার্ট অফ দ্য প্যাকেজ, যেই বার্তাটা নিয়ে আমরা যাচ্ছি ওদের কাছে। It will involve the non-tariff issues, including the reform agenda of the interim government. যিনি কথা বললেন উনি লুপেস সিদ্দিকী, আমাদের চিফ অ্যাডভাইজারের স্পেশাল লাস্ট আব্দুল্লাহ। আমি জানতে চাচ্ছি, মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনি বলছেন যে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করবেন। আপনি জ্বালানি আমদানি সরকার করে, কিন্তু আপনি বলছেন তুলা, সয়াবিন, শিল্পপণ্য এগুলো আমদানি বাড়ানোর চেষ্টা করবেন। এগুলো ব্যবসায়ীরা আমদানি করে, যে বাজার থেকে ওনারা কম দামে পাবেন সেই বাজার থেকেই আমদানি করবেন।
আপনি কি এখানে বাংলাদেশে আমদানি উৎসাহিত করতে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়ার কথা ভাবছেন, নাকি এই আমদানি উৎসাহিত করতে গিয়ে কোনো একটা নির্দিষ্ট বাজারে আমরা মানে আটকে যাওয়ার কোনো একটা ব্যাপারে পরিচয়? আমাদের বাণিজ্য চলে WTOর ফ্রেমওয়ার্কে। সো আমরা দেশভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না। বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে, যেমন ফুমিগেশন আমি আপনাকে বললাম। এরকম কিছু বিষয় থাকে যেটা লুৎফর সিদ্দিকী সাহেবও ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল, এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে, যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে, আমাদেরও উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা, এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে। এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে, বাট ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে, সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে, বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে, তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহোদ্যোগী হয়ে কিছু কর্মসমষ্টি নিতেই পারে। সো এই সকল সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা মনে করি আমরা বাণিজ্য ঘাটতি কমাতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, যুক্তরাষ্ট্রের যে শুল্ক নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের উপরে 37%, সেটি নিয়ে আজ প্রধান উপদেষ্টা এবং নীতি নির্ধারকরা যে বৈঠক করছিলেন তার শেষে একটি ব্রিফিং চলছিল, আপনারা সরাসরি দেখছিলেন। এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুলশানে। হেফাজতে ইসলামের সাথে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের অফিসে ব্রিফ করছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন, কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। সেই দাবির সাথে ওনারা একমত হয়েছেন এবং সেই জন্য তারা হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে তারা যথাযথ কর্মসূচি প্রণয়ন করবেন কিনা ওনারা এটা চিন্তা করে দেখবেন। আজকে এই পর্যন্তই আমাদের সাথে ওনাদের আলোচনা হয়েছে, মত বিনিময় হয়েছে। আমরা আশা করি আপনারা আমাদের মেসেজগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাথে করে আমাদের আরেকটা দাবি, সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে, গুরুত্ববাদ তাদের করতে হবে। দর্শক, আমরা গুলশানে ছিলাম, সেখানে হেফাজতে ইসলামের সাথে বিএনপির একটি বৈঠক হয়েছে এবং সেটি শেষে ব্রিফিং চলছিল, সরাসরি দেখছিলেন। দর্শকের আস্থা ভালোবাসায় সাফল্যের 11 বছর পার করলো যমুনা টেলিভিশন। নানা আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাস উদ্দীপনায় এই দিনটি উদযাপন করেছে টিম যমুনা। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। যমুনার এগিয়ে যাওয়ার এই সফরে সঙ্গী শুভানুধ্যায়ীরা। দর্শকের ভালোবাসা, আস্থা এবং বিশ্বাসের 11 বছর পার করল যমুনা টেলিভিশন। গৌরবের এই বর্ষপূর্তি আনুষ্ঠানিকতা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করেছে টিম যমুনা। সকাল থেকেই যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে সহকর্মীরা আনন্দঘন পরিবেশে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। কাজের ফাঁকে হাসি, আড্ডা আর ছবি তোলার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন তারা। এসেছিলেন সাবেক সহকর্মীরাও। সবার কণ্ঠেই ছিল যমুনার জন্য শুভকামনা। 11 বছর পার করেছি। 11 বছর আসলে অনেক দীর্ঘ সময়। এই সময়টায় আসলে আমরা একটা পরিবার হয়ে উঠেছি। আমরা সবসময় ক্যামেরার পেছনে থেকে কাজ করি, যার কারণে দর্শকরা আমাদেরকে দেখতে পায় না। আমরা সবসময় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের চেষ্টা রাখছি এবং আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা
ভবিষ্যতে মানুষের পাশে থাকতে চাই, জনগণের কথা বলতে চাই এবং এই কাজে আমরা জনগণের সহায়তা চাই। আমরা সবসময় মানুষের ভালোবাসা নিয়ে তাদের সাথে থাকতে চাই, এগিয়ে যেতে চাই। যমুনার কর্মীরা, আমরা যারা মাঠে কাজ করি, সাংবাদিক, আমরা কিন্তু কাজ করেই যাচ্ছি। আমাদের সত্য এবং নিষ্ঠার সাথে আমাদের এই কাজ করা অব্যাহত থাকবে। 11:12 যমুনা এখন কৈশোরে। ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন শুভানুধ্যায়ী এবং কল্যাণকামীরা। যে কোনো মিডিয়া যদি জনগণের সঙ্গে না থাকতে পারে, যে কোনো প্রতিকূল অবস্থায় বেশিরভাগ মানুষের সঙ্গে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ যমুনা, যুগান্তর এবং এরকম মিডিয়া সামনের দিকে মাস্ট এগিয়ে যাবে। অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলেন, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে গেছে যমুনা টেলিভিশন। দর্শকের কাছে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছানো যমুনা টেলিভিশনের অঙ্গীকার। পৃথিবীর কোনো বিপ্লবে কোনো একক মিডিয়া সঙ্গী হয়েছে কিনা কিংবা কারোর জন্য স্লোগান দিয়েছে কিনা আমার এটলিস্ট জানা নাই, আমি শুনিনি। এগুলোকেই আমরা মনে করি আমাদের জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমরা আসলে এই ভালোবাসাগুলো পেয়ে ভীষণ আপ্লুত। আমরা এই ভালোবাসা পেতে চাই। আমরা আসলে একটা টিম, আমরা চেষ্টাটাই করে যাচ্ছি এবং আমাদের পণ হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাব, সেটা যে কোনো পরিস্থিতিতে। এটাই হচ্ছে আমাদের কাছে মন্ত্র। সত্য যেটা সেটা প্রকাশ করি। কখনো কখনো কেউ কনফিউজড হয়ে যান যে আসলে আমরা কোন পক্ষের, কোন দলের, কোন মতের হয়ে কথা বলি, এবং আমরা চাই সারা জীবন প্রতিটি দল কনফিউজ থাকবে যে যমুনা টেলিভিশন কোন দলের, কোন মতের, কোন পক্ষের। আমরা আসলে কারো কোনো দলের না, কোনো মতের না, কোনো পক্ষের না। 2014 সালের 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যমুনা টেলিভিশন। সামনে থাকে, সামনে রাখে স্লোগানে দেশের সংবাদভিত্তিক শীর্ষ চ্যানেলটি পা রাখল 12তম বর্ষে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শকের আস্থা ভালোবাসায় সাফল্যের 11 বছর পার করল যমুনা টেলিভিশন। নানা আনুষ্ঠানিকতায়, উচ্ছ্বাস উদ্দীপনায় এই দিনটি উদযাপন করেছে টিম যমুনা। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। যমুনার এগিয়ে যাওয়ার এই সফরে সঙ্গী শুভানুধ্যায়ীরা। দর্শকের ভালোবাসা, আস্থা এবং বিশ্বাসের 11 বছর পার করল যমুনা টেলিভিশন। গৌরবের এই বর্ষপূর্তি আনুষ্ঠানিকতা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করেছে টিম যমুনা। সকাল থেকেই যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে সহকর্মীরা আনন্দঘন পরিবেশে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। কাজের ফাঁকে হাসি, আড্ডা আর ছবি তোলার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন তারা। এসেছিলেন সাবেক সহকর্মীরাও। সবার কণ্ঠেই ছিল যমুনার জন্য শুভকামনা। 11 বছর পার করেছি। 11 বছর আসলে অনেক দীর্ঘ সময়। এই সময়টায় আসলে আমরা একটা পরিবার হয়ে উঠেছি। আমরা সবসময় ক্যামেরার পেছনে থেকে কাজ করি, যার কারণে দর্শকরা আমাদেরকে দেখতে পায় না। আমরা সবসময় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের চেষ্টা রাখছি এবং আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা ভবিষ্যতে মানুষের পাশে থাকতে চাই, জনগণের কথা বলতে চাই এবং এই কাজে আমরা জনগণের সহায়তা চাই। আমরা সবসময় মানুষের ভালোবাসা নিয়ে তাদের সাথে থাকতে চাই, এগিয়ে যেতে চাই। যমুনার কর্মীরা, আমরা যারা মাঠে কাজ করি, সাংবাদিক, আমরা কিন্তু কাজ করেই যাচ্ছি। আমাদের সত্য এবং নিষ্ঠার সাথে আমাদের এই কাজ করা অব্যাহত থাকবে। 11:12 যমুনা এখন কৈশোরে। ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন শুভানুধ্যায়ী এবং কল্যাণকামীরা। খবরের আপডেট জানতে চাই, প্রথম যমুনা টেলিভিশন ছাড়ে। কারণ যমুনা টেলিভিশন সকল সময়ে যুদ্ধ করে, সংগ্রাম করে, ত্যাগ তিতিকের মাধ্যমে আজকের জায়গায় এসেছে। যে কোনো মিডিয়া যদি জনগণের সঙ্গে না থাকতে পারে, যে কোনো প্রতিকূল অবস্থায় বেশিরভাগ মানুষের সঙ্গে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ যমুনা, যুগান্তর এবং এরকম মিডিয়া সামনের দিকে মাস্ট এগিয়ে যাবে। অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলেন, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে গেছে যমুনা টেলিভিশন। দর্শকের কাছে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছানো যমুনা টেলিভিশনের অঙ্গীকার। পৃথিবীর কোনো বিপ্লবে কোনো একক মিডিয়া সঙ্গী হয়েছে কিনা কিংবা কারোর জন্য স্লোগান দিয়েছে কিনা আমার এটলিস্ট জানা নাই, আমি শুনিনি। এগুলোকেই আমরা মনে করি আমাদের জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমরা আসলে এই ভালোবাসাগুলো পেয়ে ভীষণ আপ্লুত। আমরা এই ভালোবাসা পেতে চাই। আমরা আসলে একটা টিম, আমরা চেষ্টাটাই করে যাচ্ছি
এবং আমাদের পণ হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাব, সেটা যে কোনো পরিস্থিতিতে। এটাই হচ্ছে আমাদের কাছে মন্ত্র। সত্য যেটা সেটা প্রকাশ করি। কখনো কখনো কেউ কনফিউজড হয়ে যান যে আসলে আমরা কোন পক্ষের, কোন দলের, কোন মতের হয়ে কথা বলি, এবং আমরা চাই সারা জীবন প্রতিটি দল কনফিউজ থাকবে যে যমুনা টেলিভিশন কোন দলের, কোন মতের, কোন পক্ষের। আমরা আসলে কারো কোনো দলের না, কোনো মতের না, কোনো পক্ষের না। 2014 সালের 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যমুনা টেলিভিশন। সামনে থাকে, সামনে রাখে স্লোগানে দেশের সংবাদভিত্তিক শীর্ষ চ্যানেলটি পা রাখল 12তম বর্ষে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে সমঝোতা স্মারক এবং সাইডলাইন বৈঠক সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? এবারের সম্মেলনে যেমন নানান জল্পনা কল্পনার অবসান ঘটেছে, তেমনি উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। বিশ্লেষকরা বলছেন, দায়সারা বৈঠক না করে দৃশ্যমান হতে হবে চুক্তি, সমঝোতা। সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নেও নিতে হবে অভ্যন্তরীণ উদ্যোগ। বাংলাদেশের জন্য নানা জল্পনা কল্পনার অবসান ঘটালো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, উন্মোচন করল সম্ভাবনার নতুন দুয়ার। এবারের বিমস্টেকের সাইডলাইনে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি বৈঠক, যার অন্যতম ইউনুস মোদি বৈঠক। আসিয়ান সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে থাই এলিটদের সমর্থন চান প্রধান উপদেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ থাইল্যান্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউয়ের বৈঠক হয়, যেখানে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকরা বলছেন, শুধু বৈঠক হলেই চলবে না, সাথে থাকতে হবে অগ্রগতিও। কাজে লাগাতে হবে বিমস্টেকের সম্ভাবনার পুরোটা। একটাই প্রাপ্তি এখন পর্যন্ত, বিমস্টেকের সেক্রেটারিয়েটটি বাংলাদেশে অবস্থিত, এটুকুই আমি প্রাপ্তি হিসেবে দেখি। প্রত্যাশা থাকবে এটি যাতে শুধুমাত্র বিমস্টেক দেশগুলোর ভিতরে ইন্ট্রা ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অংশ যাতে না হয়, এখানে যাতে ইন্টার অর্থাৎ বিমস্টেকের বাইরের দেশগুলোর সাথেও যাতে এই দেশগুলো কানেক্টেড হতে পারে এই মেরিটাইম কানেক্টিভিটির মাধ্যমে, সেটি যাতে এখানে হয়। বিমস্টেকের সদস্য রাষ্ট্র ভারত ও থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গীকারের অভাব আছে মন্তব্য এই বিশ্লেষকের। যে কোনো চুক্তির ব্যাপারে দেশগুলোকে আন্তরিক হতে গুরুত্বারোপ করেন তিনি। রাজনৈতিক অঙ্গীকারের অভাব বিশেষ করে ভারত এবং থাইল্যান্ডের ভিতরে। বড় দুটো দেশের উচিত হবে তাদের অন্যান্য যে সমস্ত যোগাযোগ কোঅপারেশন রয়েছে সেগুলোর বাইরে গিয়ে কিভাবে বিমস্টেক কোঅপারেশনকে তারা গুরুত্বের সাথে দিয়ে অন্তত গুরুত্বপূর্ণ 3টি বা 4টি যেগুলো কিনা নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে, এই আলোচনাগুলো শেষ করে এগ্রিমেন্ট স্বাক্ষর করে। দুদেশের মধ্যকার বৈঠককে ফলপ্রসূ করতে উভয় পক্ষকে কিছু অভ্যন্তরীণ উদ্যোগ নিতে হবে মন্তব্য বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ আলোচনা হলে অন্তত পারস্পরিকভাবে আমরা পরস্পরকে আশ্বস্ত করতে পারবো যে আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমার ক্ষতি হয়। ইদানিং আদর্শিকভাবেও খানিকটা কিন্তু দূরত্ব বেড়ে এসছে, তো কাজে সেই জায়গাগুলোতে আমাদের দিক থেকেও কিছু অভ্যন্তরীণ উদ্যোগের প্রয়োজন হবে, তাদের দিক থেকেও অভ্যন্তরীণ কিছু উদ্যোগের প্রয়োজন হবে সম্পর্ককে স্বাভাবিক গতিতে নিয়ে আসতে। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর। তবে এত আয়োজন থেকে কেবলমাত্র তখনই উপকৃত হওয়া সম্ভব যখন সব সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটবে। যে সম্ভাবনা নিয়ে আছে এই আঞ্চলিক সংস্থাটি, সেই সম্ভাবনার পুরোটা তখন কাজে লাগাতে পারবে সদস্য দেশগুলো। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।